আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা যদি আমাকে শুনতে পান প্লিজ কমেন্টে দয়া করে লিখুন যে আপনারা শুনতে পাচ্ছেন। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, ধন্যবাদ। এক ভাই বলল যে শুনতে পাচ্ছেন। তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। আর সবাই একটু জয়েন করুক, যেহেতু মাত্র 10 জন জয়েন করছে। আরো সবাই মনে হয় ওয়েট করতেছে যে কখন শুরু হবে। আসলে অনেকে কনফিউশন আছে যে আসলে ক্লাসটা কোথায় হবে। অনেকে ভাবতেছে যে ক্লাস হয়তোবা গ্রুপ লিংক দিব, কিন্তু না, আমি পেজে লাইভ ক্লাস নিচ্ছি। এরপরে যে ক্লাসগুলো করাবো সেগুলো হচ্ছে প্রাইভেটলি থাকবে, কিন্তু এখন যে ফ্রি ক্লাসগুলো আছে সেগুলো লাইভেই হবে এবং লাইভেই থাকবে। এটা আপনার পরে ইচ্ছা করলে দেখে নিতে পারবেন। আমরা একটু ওয়েট করি 2 মিনিট। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও ধন্যবাদ ওয়েট করার জন্য। এখন 20 জনের মতো জয়েন করছে। আমরা শুরু করতে পারি, আমাদের কোর্সটা নিয়ে আলোচনা শুরু করতে পারি। যেহেতু আজকের আমাদের যে
কোর্সটা, সেই কোর্সটা হচ্ছে বিসিআইসি। বিসিআইসি যে উপসহকারী রসায়নবিদ পোস্টের জন্য সার্কুলার দেয়, সেই সার্কুলারটা নিয়ে এবং সেই সার্কুলারে যে পরীক্ষা হয় সেই পরীক্ষা নিয়ে আমরা একটু আলোচনা করব। সাথে আমাদের যে এই পরীক্ষা পদ্ধতি এবং একটা কোর্স চালু করতে চাচ্ছি, সেই কোর্স নিয়ে ডিটেইলস আলোচনা করব। এবং এই পরীক্ষায় কি টাইপের কোশ্চেন হয়, কারা পরীক্ষা নেয় এবং ভাইভা বোর্ডে কি টাইপের কোশ্চেন করে, সব ডিটেইলস আমরা এই আমাদের লাইভ ক্লাসের মধ্যে জেনে যাব। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনারা যে কমেন্ট করছেন, আমি সেই কমেন্টগুলো পরে সবার একটা কমেন্ট সেকশন রাখছি, আমি যে অ্যানসারগুলো আছে সেই অ্যানসারগুলো আমি পরে দিব। আগে আমি ডিটেইলস জেনে নেই, ডিটেইলস সব জানাই আপনাদের। জানানোর পরে আপনারা দয়া করে সবাই লাইভ ক্লাসটা খুবই ধৈর্য সহকারে দেখবেন এবং প্রতিটা কথা শুনবেন। যদি শুনতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? কমেন্টে একটু জানাবেন। ওকে, তাহলে আমি শুরু করি। আমাদের যে বিসিআইসি বাংলাদেশের যে বিসিআইসি ইন্ডাস্ট্রি আছে, সেই বিসিআইসি ইন্ডাস্ট্রি যে বাংলাদেশের যতগুলো ইন্ডাস্ট্রি আছে সবগুলো ইন্ডাস্ট্রি এরা নিয়োগটা একসাথেই নেয় এবং তারা প্রায় 1 বছর বা 2 বছর পর পর বা 1 বছর পর 1 বছর সার্কুলারটা দিয়ে থাকে। এখানে তারা লাস্ট গতবার আমরা একটু আগের সার্কুলারটা নিয়ে একটু আলোচনা করে নিই। আগের প্রিভিয়াস সার্কুলারের মধ্যে যেটা ছিল, আমরা আগে রিসার্কুলার থেকে শুরু করি। বর্তমানে আমাদের 29টা পোস্টের সার্কুলার আছে, সেই 29টা পোস্টের সার্কুলারের জন্য এটা দুইবার, এর আগে একবার রিসার্কুলার হয়ে গেছিল, এর আগে দুইবার, একবার সার্কুলার দিয়েছে, তারপর সেটা ডেট বাড়ানো হয়েছিল। প্রথমে সেই সার্কুলারটা ছিল হচ্ছে 1/8/2024 সালে, তারপরে সেটা ডেট লাস্ট ডেট ছিল হচ্ছে 31/8/2024, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা ডেট আরো বাড়ানো হয়, বাড়িয়ে 15/9/2024 করা হয়েছিল। এখানে একই সাথে কয়েকটা পোস্টের সার্কুলার দিছিল, কিন্তু কেমিস্ট্রির জন্য যে সার্কুলারগুলো হয় তার মধ্যে দুইটা পোস্ট, একটা হচ্ছে সহকারী রসায়নবিদ যেটা 9 গ্রেড বা নবম গ্রেড, আর একটা হচ্ছে উপসহকারী রসায়নবিদ। আমরা যে উপসহকারী রসায়নবিদ পোস্টের জন্য আজকে ফ্রি ক্লাসটা করতেছি বা যে কোর্সটা আমরা শুরু করছি সেটার জন্য। কেন এটা ফ্রি ক্লাসটা করার দরকার হচ্ছে? কারণ আমাদের যে কেমিস্ট্রি যে দুইটা কোর্স থাকে তার মধ্যে হচ্ছে যে সহকারী রসায়নবিদ, সেই সহকারী রসায়নবিদ কোর্সের জন্য সেটা 9 গ্রেডের এবং সেটা নরমালি রিটেন পরীক্ষা হয়। এর আগে 2018 সালে মনে হয় সহকারী রসায়নবিদ যেটা 9 গ্রেড সেই পরীক্ষাটা এমসিকিউ হয়েছিল, কিন্তু 22 সালের যে পরীক্ষা সার্কুলার যে পরীক্ষাটা ছিল 22 সালের পরীক্ষাটার মধ্যে আবার রিটেন দিয়ে দিছিল। এখন আসলে এটা পরীক্ষা কিভাবে নিচ্ছে, কারা নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। কোন একটা পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কি রকম হবে সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে কারা পরীক্ষাটা নিচ্ছে বা পরীক্ষার এক্সামিনার কে। এটা হচ্ছে হয়তোবা সবাই জানেন যারা পরীক্ষা দিচ্ছেন, আবার অনেকে ফ্রেশার আছেন, ফ্রেশাররাও হয়তোবা জানে না। সেজন্য তাদের জন্য আজকের দিক নির্দেশনামূলক যে ক্লাসটা আছে সেই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। শুধু যে আমাদের বিসিআইসি এর উপসহকারী রসায়নবিদ পোস্টের জন্য এমনটা না, অন্য যতগুলা রসায়নের চাকরি আছে, রসায়ন সম্পর্কিত যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলোর জন্য এই ক্লাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ দিক নির্দেশনা ছাড়া কখনোই কোনো চাকরিতে ভালো করা সম্ভব না। এখন আমরা এটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের এই সার্কুলারটা নরমালি 10ম গ্রেডের সার্কুলার, 10 গ্রেড হয় এবং এই 10 গ্রেড সার্কুলারের জন্য এরা একই সাথে যে গত সার্কুলারটা ছিল সেই সার্কুলারের মধ্যে সহকারী রসায়নবিদের 2টা পোস্টের জন্য সার্কুলার দিছিল আর উপসহকারী রসায়নবিদের জন্য 29টা পোস্টের জন্য সার্কুলার দিছিল। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে এরা নরমালি কি করে, এরা নরমালি যে যতটা পোস্ট থাকে, দেখা গেল যে পোস্ট দেওয়ার পরে 1 বছর পার হয়ে গেছে, তখন কি করে এরা ওই 1 বছর যে সময়টা আছে এর মধ্যে যতগুলা পোস্ট ফাঁকা হয়ে যায় সেই পোস্টগুলো তারা ওই সার্কুলার সাথে নিয়ে নেয়, মানে পোস্টটা বৃদ্ধি পায়। এখানে যেমন আমাদের যে পরীক্ষা সার্কুলার আছে সার্কুলারের মধ্যে 29টা পোস্ট ছিল, কিন্তু না, এখানে 29টা পোস্ট না হয়ে এখানে পোস্টটা হবে আরো বাড়বে। কারণ গত বছর দেখা গেছে গত সার্কুলারের আগের সার্কুলার যে নিয়োগটা ছিল সেই নিয়োগের মধ্যে যখন তারা সার্কুলার দিছিল সেই সার্কুলারের মধ্যে তাদের পোস্ট ছিল 29টা, কিন্তু তারা যখন নিয়োগ দিছিল নিয়োগ দেওয়ার সময় তারা নিয়োগ দিছিল 34টা। তাহলে এখানে বোঝা গেছে তাদের
11টা পোস্ট তারা বৃদ্ধি করছে। এখন কথা হলো 11টা পোস্ট বৃদ্ধি করছে, কতটুকু সময় নিয়েছে তারা? তারা নরমালি তারা এখানে যে ইয়াটা দিছিল 2022 সালে সার্কুলার দিছিল, পরীক্ষা নিছিল 2022 ডিসেম্বরের দিকে, মানে মাঝখানে কিছুটা গ্যাপ নিছিল। তারপরে হচ্ছে 2023 প্রথম 6 মাসের দিকেই তারা নিয়োগটা নিয়ে নিছিল। তার মানে বেশি হামে ডিসটেন্স হয়নি, এই সর্বোচ্চ 1 বছর ডিসটেন্স, 1 বছর ডিসটেন্সের মধ্যেই এরা 11টা পোস্ট বাড়িয়ে ফেলছে। কিন্তু এবারে যে আমাদের পোস্টটা আছে, সেই পোস্ট আমাদের যে নতুন সার্কুলারটা যেটা চলতেছে, যেটা রিসেন্ট যে সার্কুলারটা, সেই রিসেন্ট সার্কুলার যেটা আমরা যেটার জন্য কোর্স করতেছি, সেই কোর্সের জন্য 29টা যে সার্কুলার দিছিল, আসলে এখানে 29টা পোস্টের জায়গায় এরা আমরা আশা করতেছি 40 প্লাস নিতে পারে। আমি খোঁজ খবর নিয়ে জানলাম যতটুকু, যে হয়তো বা 40 প্লাস হতে পারে, তার মানে পোস্ট বাড়তেছে। এখন এর মধ্যে আমাদের মোটামুটি আমাদের এগুলো জানা হয়ে গেল। এখন আমাদের এই নিয়োগ পদ্ধতিগুলা জানা দরকার আছে। আর আমরা যেহেতু জানলাম যে 10 গ্রেডও আছে, একটা 9 গ্রেডও আছে, আর 9 গ্রেডের জন্য যে রিটেন পরীক্ষা আছে, সেই রিটেন পরীক্ষায় গতবারটা আমি বলতেছি, কারণ আমি তো সবসময় তো এক থাকে না। গত বছর যেটা হয়েছিল, গত বছর রিটেনের 30 নাম্বার ছিল হচ্ছে, যেটা 9 গ্রেডের রিটেনের 30 নাম্বার ছিল হচ্ছে কেমিস্ট্রি, বাকিগুলো ছিল ফোকাস রাইটিং। তার মধ্যে একটা ম্যাথ ছিল, আবার একটা ইংরেজি ছিল, একটা বাংলা ছিল, আবার কিছু জিকে ছিল 2 মার্কের করে। জিকেটাও রিটেনই ছিল 2 2 2, এভাবে 10টা ছিল, 10 2 20। আবার এদিকে ফোকাস রাইটিং ছিল 10 10 20। পরীক্ষা নরমালি 70ই হয়েছিল, 70 আর ভাইভাতে 30। কিন্তু গত সার্কুলারের আমাদের যে উপসহকারী রসায়নবিদ আছে, সেই উপসহকারী রসায়নবিদের যে পরীক্ষাটা নিয়েছিল, তারা নিজেদের যে পরীক্ষা কমিটি আছে তারাই নিয়েছিল, এবং সেই পরীক্ষার মান বন্টনটা ছিল এরকম। পরীক্ষা পদ্ধতিটা নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে আমি যদি পরীক্ষা পদ্ধতি জানতে পারি, তাহলে কিন্তু আমার পরীক্ষা কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা জানতে পারি। বিষয়টা হচ্ছে এটা। কিন্তু আমি বলতেছি না যে এবারও তারা এমসিকিউ নিবে, কারণ এদের কিন্তু ডিপেন্ড করতেছে এমসিকিউ নিবে না রিটেন নিবে। সেজন্য যারা আমার ক্যাম্পফায়ার বইটা কিনেছেন, তারা যদি ওইটার অনুসারে পড়াশোনা করেন, তবে কেমিস্ট্রি হবে, এটা শিওর। সেটা রিটেন হোক আর প্রিলি হোক, কেমিস্ট্রি হবে, এটা শিওরিটি দেওয়া যায়। এখন যেহেতু কেমিস্ট্রি হবে, সেহেতু কেমিস্ট্রির বেসিক জানা দরকার। এখন কিভাবে পড়াশোনা করব? ইংরেজি ভার্সনে করব না বাংলা ভার্সনে করব, বা কোশ্চেন ইংরেজিতে হবে না বাংলা হবে, এগুলাও কিন্তু একটা কনফিউশন থেকে যায়। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন আমার মনে এই ধরনের কোশ্চেন ছিল যে আসলে আমি পরীক্ষা দিচ্ছি, এটা যাচ্ছি যে কি পরীক্ষা হবে, বাংলা ভার্সনে হবে না ইংরেজি ভার্সনে হবে। এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। আসলে আমরা অনেকে আছে বাংলা ভার্সনে পড়াশোনা করি, অনেকে আছে আবার ইংরেজি ভার্সনে পড়াশোনা করি। এজন্য আমাদের পরীক্ষা পদ্ধতিটা সম্পর্কে জানা দরকার। আমরা যদি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে জানতে না পারি, তাহলে কিন্তু আসলে আমাদের প্রিপারেশন নেওয়াটা পুরাটাই বোকামি হয়ে যাবে, এবং প্রিপারেশনটা অতটা ভালোও হবে না। সেজন্য আমাদের উচিত পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আগে জানা, যে আসলে পরীক্ষা কিরকম হচ্ছে, কোন পোস্টের জন্য কিরকম পরীক্ষা হচ্ছে, প্রিভিয়াস কিরকম হচ্ছিল বা কিরকম হতে পারে। এখন আমরা যেটা উপসহকারী রসায়নবিদ করব, সেই উপসহকারী রসায়নবিদ পোস্টের জন্য আমাদের গত বছর যেহেতু প্রিলিম ছিল, শুধু রসায়ন ছিল 50 মার্ক, আর 20 মার্ক ছিল জেনারেল বা নন ডিপার্টমেন্টাল যেটা থাকে সেই পার্টটা। এখন আমরা যদি নন ডিপার্টমেন্টাল পার্ট পড়ি, সেক্ষেত্রে বিসিএস এর যে টাইপ আছে সেটা পড়লে হয়ে যাচ্ছে। যে বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন একটু সহজ ছিল, অল্প কয়েকটা কঠিন ছিল, আর বিসিআইসি সম্পর্কে 3-4টা কোশ্চেন ছিল, এই যে জিকের ভিতরে দিয়ে দিয়েছে, যে 20 এর বাকি যে 20 আছে সেটার ভিতরে, আর বাকি যে 50 ছিল 50টা পুরোটাই রসায়ন ছিল। এখন আমি যদি এই রসায়নের কি টাইপের কোশ্চেন আসতেছে, প্রিভিয়াস কোশ্চেন প্লাস অন্যান্য জায়গায় যে বিসিএ, যেমন ধরা যায়, আর কারা কারা পিলি নেয়, পিলি বলতে শুধু এমসিকিউ নিছে, এমসিকিউ নেওয়ার পরে ভাইবা নেয়, এরাও তাই করছিল গতবার, শুধু এমসিকিউ নিছিল, এমসিকিউ নেওয়ার পরে সিরিয়াল একটা মেরিট লিস্ট দিছিল, দেওয়ার পরে সেখান থেকে তারা ভাইবা নিয়ে রেজাল্ট দিয়ে দিছে। এখন আর কারা কারা আছে, পিএইচসির আন্ডারে কিছু আছে যারা হচ্ছে এমসিকিউ নেয়, আবার শুধু কম পরীক্ষা আছে যেগুলোতে হচ্ছে এমসিকিউ হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে 9 গ্রেড 10 গ্রেড এবং 11 গ্রেডের যে পরীক্ষাগুলো আছে, সবগুলা পরীক্ষাতেই রিটেন পরীক্ষা হয়। 90 থেকে 95% পরীক্ষা রিটেন হয় এবং ইংরেজি ভার্সনে হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেমিস্ট্রির যতগুলো পরীক্ষা আছে, আমি আবার বলছি সবার জন্য, এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ।
যারা কেমিস্ট্রি সেক্টরে যেতে চায় তাদের জন্য, যে কেমিস্ট্রির যতগুলা পরীক্ষা হয়, আরো বলতেছি, কেমিস্ট্রির যতগুলা পরীক্ষা হয় 9 গ্রেড, 10 গ্রেড এবং 11 গ্রেড, তার মধ্যে 90 থেকে 95% পরীক্ষা রিটেন হয় এবং ইংরেজি ভার্সনে হয়। ঠিক আছে, কন্ডিশন দুইটা, একটা হচ্ছে রিটেন প্লাস ইংরেজি ভার্সনে হয়। তাহলে বাকি 5 থেকে 10% পরীক্ষা কোন পরীক্ষাগুলা, যেমন বিসিআইসি এর উপসহকারী রসায়নবিদ আছে, বায়োকেমিস্ট্রি তারা প্রথমে পিলি নেয়, তারপর হচ্ছে রিটেন নেয়। আবার পিছনের দিকে বলতে 13 গ্রেড ল্যাব সহকারী, ল্যাব অ্যাটেন্ডেন্ট বা হচ্ছে রিসার্চ টাইপের যে ইনস্টিটিউটগুলো আছে, এগুলোতে যে 13 গ্রেডের যে কিছু পরীক্ষা, 13 গ্রেডের কিছু পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলোতে যেগুলোতে কেমিস্ট্রি আছে সেগুলোতে হচ্ছে এমসিকিউ নেয়, এবং সেগুলো হচ্ছে কেমিস্ট্রি এমসিকিউ থাকে প্লাস আদার্স জেনারেল কিছু থাকে। এখন আমাদের প্রিপারেশন যদি আমরা এমসিকিউ নেই, তাহলে আমাদের কোন কোন জিনিসগুলো জানা দরকার, যেগুলো প্রিভিয়াস আসছে এবং যেই ক্যাটাগরির কোশ্চেনগুলো আসছে সেগুলো জানা দরকার। এটা কিন্তু একেবারে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেজন্য আমরা আগে আরেকটু আলোচনা করে নিই। আমাদের গত বছরে যে উপসহকারী রসায়নবিদ পরীক্ষা ছিল, সেটার মধ্যে এমসিকিউ পরীক্ষা ছিল, এবং এই এমসিকিউ পরীক্ষাটা ছিল বাংলা ভার্সনে। ঠিক আছে, এই এমসিকিউ পরীক্ষাটা ছিল বাংলা ভার্সনে। বাংলা ভার্সনে যেহেতু পরীক্ষা ছিল, সেহেতু সবার জন্য অনেকটা সহজ ছিল, যারা জাতীয় থেকে পড়াশোনা করছিল তারাও। তবে আমরা আশা করছি এবারও সেটা বাংলা ভার্সনে হতে পারে, যদি গত বছরের প্যাটার্ন ফলো করে। আর যদি প্যাটার্ন ফলো না করে, তাহলে তো বিপদ, তাহলে তারা হয়তো রিটেন নিতে পারে কেমিস্ট্রি। এজন্যই আমরা যখন প্রিপারেশন নিয়ে কোনো একটা পরীক্ষার খাতায় যাব, অবশ্যই আমাদের দুই প্রিপারেশন নেওয়া দরকার, হয় রিটেন না হয় প্রিলি, যাই হোক না কেন শুধু কেমিস্ট্রি থেকেই হবে। এখন কেমিস্ট্রি থেকে যদি পরীক্ষায় কোশ্চেন হয়ে থাকে, তাহলে কেমিস্ট্রি রিটেনের জন্য, রিটেন যদি হয়ে থাকে তাহলে রিটেনের জন্য আমার যে ক্যাম্পফায়ার বইটা আছে, ক্যাম্পফায়ার বইটা এনাফ। আমার মনে হয় না এই ক্যাম্পফায়ার বই পড়ার পরে কেউ যদি একবার ফুল ভালো মতো পড়ে, তারপর সে কোনো পরীক্ষায় গিয়ে আটকানোর কথা। এখানে হিউজ পরিমাণ কোশ্চেন অ্যাড করা আছে। যারা বইটা নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আসলে এর মধ্যে কতগুলো কোশ্চেন অ্যাড করা আছে। এর মধ্যে বিসিএসআইআর, বিসিআইসি, বিএসটিআই, বিপিডিপি, এরকম অসংখ্য কোশ্চেন অ্যাড করা আছে। যদিও সবগুলো পাওয়া সম্ভব হয়নি, চেষ্টা করব পরের বার আবার এডিশন যখন বের হবে তখন এগুলো ইনক্লুড করার। আবার যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বিভিন্ন জায়গায় আসতে পারে এরকম কোশ্চেন, এগুলোও ইনক্লুড করা আছে ক্যাম্পফায়ার বইয়ের মধ্যে। সেজন্য আপনারা যদি ওই ক্যাম্পফায়ার বইটা পড়ে ফেলেন, তাহলে কিন্তু আর আপনাদের এই রিটেনের জন্য আর চিন্তা করার দরকার নেই 9 গ্রেড 10 গ্রেডের জন্য। বাট যেগুলো এমসিকিউ সেগুলোর জন্য কি করবেন? এগুলোর জন্য আসলে বাজারে কোনো বই নেই, আপনারা বাজারে কোথাও বই খুঁজেও পাবেন না। আর যেহেতু বাজারে বই খুঁজে পাবেন না, আপনাকে নিজেই প্রিপারেশন নিয়ে পড়তে হবে। কিন্তু নিজেই প্রিপারেশন নিতে হলে তো আপনার কোশ্চেন লাগবে, প্রিভিয়াস কোশ্চেন লাগবে, কি ক্যাটাগরিতে কোশ্চেন হচ্ছে সেটা লাগবে। কিন্তু আপনার কাছে তো কোশ্চেন নেই, তখন আপনি কি করবেন? তখন আপনাদের এই যে আপনারা যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো পান তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক এই কারণেই আমি কি করছি, আপনাদের জন্য প্রিভিয়াস কোশ্চেন সম্মিলিত আমি যে কোর্সটা পড়াবো, সেই কোর্সের ভিতরে আমি কিন্তু প্রিভিয়াস কোশ্চেনগুলা অ্যাড করে দিছি। আসলে কিভাবে অ্যাড করছি? কোশ্চেন তো আহামরি অনেক বেশি না, কোশ্চেন তো কম। সেজন্য আমি চেষ্টা করছি যে প্রথমে আমরা পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, রসায়ন থাকতেছে, রসায়ন যদি এমসিকিউ থাকবে সেহেতু আমরাও এমসিকিউ প্রিপারেশনটাই নেই। আবার যদি বাংলা রিটেন চলে আসে তখন কি হবে? দেখা গেল যে ওরা 10 গ্রেডের জন্য সেহেতু ওরা বাংলা রিটেন করে ফেললো, কিন্তু বাংলা ভার্সনে করলো, ইংরেজি ভার্সনে না করে, সেক্ষেত্রে কি হবে? এই জন্যই আমি মনে করি যে যারা 10 গ্রেডের পরীক্ষার জন্য আমাদের এই উপসহকারী রসায়নবিদ পোস্টের জন্য চেষ্টা করতেছেন, তাদের এই কোর্সটা করা খুবই জরুরি। কেন? কারণটা হচ্ছে আমি এই কোর্সের ভিতরে আপনাদের কি কি দিচ্ছি সেই জিনিসটা জানা দরকার। যেহেতু ডিপার্টমেন্টাল হচ্ছে 50, বাকি হচ্ছে নন ডিপার্টমেন্টাল করতেছে হচ্ছে 20 মার্ক। আমরা টোটাল কোর্সটাকে ভাগ করেছি 12টা ক্লাস। 12টা ক্লাস, আমি যদি 12টা ক্লাস নেই, সেই 12টা ক্লাসের মধ্যে 10টা ক্লাস আমি নিব হচ্ছে রসায়নের জন্য, আর বাকি 2টা ক্লাস নিব আমি নন ডিপার্টমেন্টাল পার্টের জন্য। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান আমাকে দয়া করে একটু কমেন্টে বলবেন। যাই হোক, তাহলে আমরা এখন দেখি
আমাদের কোর্সের জন্য 12টা ক্লাস হবে, তার মধ্যে 10টা হবে রসায়নের উপর। সেই 10টা আমি আবার হচ্ছে 10টা আলাদা আলাদা চ্যাপ্টারে ভাগ করে নিছি। সেই চ্যাপ্টারগুলা কিরকম হতে পারে? সেই চ্যাপ্টারগুলো হতে পারে গুণগত রসায়ন ও পরিমাণগত রসায়ন একটা চ্যাপ্টার চলে গেল, পর্যায় সারণী নিয়ে একটা চ্যাপ্টার গেল, রাসায়নিক পরিবর্তন নিয়ে একটা চ্যাপ্টার গেল, রাসায়নিক গতিবিদ্যা নিয়ে একটা চ্যাপ্টার গেল, পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন, নিউক্লিয়ার কেমিস্ট্রি নামে কিন্তু আরেকটা কেমিস্ট্রি আছে, পলিমার কেমিস্ট্রি, জৈব কেমিস্ট্রি, স্পেকট্রোস্কোপি, এরকম 10টা চ্যাপ্টার আছে। তাহলে এখন কথা হচ্ছে এই চ্যাপ্টারগুলো যে আছে এটা তো বাংলা ভার্সন, আমি কিন্তু এটা বাংলা ভার্সনের বইটা মানে ফাইলগুলো রেডি করে দিব আপনাদের, এবং যে পিডিএফ ফাইলগুলো আপনাদের আমি সার্ভ করব, যে পিডিএফ ফাইলগুলো আপনাদের মেইলে আমি দিয়ে দিব, সেই ক্লাস প্লাস লেকচার শিট, এই যে টপিক ভিত্তিক যে হ্যান্ড নোটটা দিব আপনাদের, সেই টপিক ভিত্তিক হ্যান্ড নোটটার মধ্যে থাকবে কি রকম থাকবে সেটা আপনাদের জানা উচিত। দেখা গেল যে রিটেন হইল, এখন রিটেন পরীক্ষা হয়ে গেলে বাংলা ভার্সন হলো, সেজন্য আমি আপনাদের যে হ্যান্ড নোটটা সরবরাহ করব, সেই হ্যান্ড নোটটার মধ্যে আমি বাংলা দিয়ে রাখছি টপিকস ভিত্তিক, প্লাস শেষের দিকে এমসিকিউ গুলো দিয়ে রাখছি। এই টপিকসের পরপরই হচ্ছে এই এমসিকিউ গুলো আছে, এগুলা হচ্ছে আমাদের বিসিআইসি তে গত বছর আসছিল, বা তার আগের বছর আসছিল, বা বায়োকেমিস্ট্রি অন্য কোথাও আসছিল, বা ফুডে আসছিল, বা হচ্ছে যেখানে আছে আর কি, ল্যাব অ্যাটেন্ডেন্ট, বা হচ্ছে টেকনিক্যাল পোস্ট আছে, কিছু সিভিল আছে, আবার হচ্ছে পরিবেশ অধিদপ্তর আছে, আবার ওষুধ প্রশাসন অধিদপ্তর আছে, বিস্ফোরক পরিদপ্তর আছে, এগুলাতে কিন্তু এমসিকিউ হয়। আমি তখন কি করব, এই এমসিকিউ গুলা অবশ্যই অবশ্যই পিছনে সলভ করে সাথে ওটার ব্যাখ্যা সহ দিয়ে দেব। তো এটা একটা একদিক দিয়ে ভালো হয়ে গেল, প্রিপারেশনের জন্য আপনাদের আর কোথাও খুঁজতে যাইতে হচ্ছে না, এটা হচ্ছে মেইন কথা। আরেকটা জিনিস, আমি যেহেতু টপিকস ভিত্তিক দিয়ে দিচ্ছি, এর ভিতরে এমসিকিউ থাকতেছে প্লাস টপিকসও থাকতেছে, এরপরে আমি চেষ্টা করব আপনাদের জন্য কি মডেল টেস্ট নেওয়ার জন্য চেষ্টা করব, মানে অবশ্যই অবশ্যই আমি কোর্সের ভিতরে মডেল টেস্ট রাখছি, 5টা মডেল টেস্ট রাখছি, 5টা মডেল টেস্ট আপনাদের আমি নিব, সবার যারা এই কোর্সে ভর্তি হবে। এরপরে হচ্ছে আমি যারা টিকবে, এখন দেখা গেল যে সবাই আসলে রিজেক্ট কার কোথায় আছে বলা মুশকিল, সেজন্য আমি যারা টিকবে তাদের জন্য ভাইবা পর্যন্ত, ভাইবার সহায়তার জন্য কিছু ডেমো ভাইবাও নিব, দরকার হয় আমি অন্য কোনো স্যারের হেল্প নিব, নিয়ে একটা ভাইবার ব্যবস্থা অবশ্যই অবশ্যই করব। অবশ্যই যতক্ষণ না পর্যন্ত আপনার ভাইবা পর্যন্ত আগায় যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি এই হেল্পটা আপনাদের জন্য করব। এই হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে আলোচনা হয়ে গেল। এখন আমরা যেহেতু এই উপসহকারী রসায়নবিদের জন্য পড়াশোনা করতেছি, এর সুবিধা অসুবিধা তো আমাদের জানা দরকার, তাই না? পড়াশোনা করতেছি, কি সুবিধা অসুবিধা আছে, না জানলে বিষয়টা কেমন হয়ে যায় না? এর সুবিধা অসুবিধা নিয়েও আমি একটু আলোচনা করি আপনাদের। প্রথমেই বলে নেই যে আমাদের উপসহকারী রসায়নবিদটা যে আছে তার মধ্যে অসুবিধাটাই আগে বলি, তাই না? অসুবিধা একটাই আছে এই উপসহকারী রসায়নবিদের মধ্যে, এটা হচ্ছে শিফটিং ডিউটি। শিফটিং ডিউটি আসলে কারো কি কোনো জানা আছে শিফটিং ডিউটি সম্পর্কে? আমি বলে দিচ্ছি। শিফটিং ডিউটিটা হচ্ছে কিরকম, দেখা গেল এগুলো তো ইন্ডাস্ট্রি, এগুলোতে পোস্টিং কোথায় কোথায় হয় এটাও কিন্তু জানা দরকার। পোস্টিং হচ্ছে নরসিংদীতে আছে সার কারখানা, চট্টগ্রামে আছে ইউরিয়া সার কারখানা, ঘোড়াশালে আছে, দিনাজপুরে আছে, বড়পুকুরে কারখানা আছে, বিদ্যুৎ যেগুলো বিসিআইসির আন্ডারে, বিসিআইসির আন্ডারে যেই কারখানাগুলো আছে সেই কারখানাগুলায় পোস্টিং হবে। এখন যেহেতু পোস্টিং বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে হবে, নরসিংদী, নোয়াখালী, বেগমগঞ্জ, তারপরে মেন কথা হচ্ছে বিসিআইসির আন্ডারে যতগুলা ইন্ডাস্ট্রি বা কারখানা আছে, উৎপাদনমুখী কারখানা, এগুলা কিন্তু উৎপাদনমুখী কারখানার জন্যই উপসহকারী রসায়নবিদ আছে, সেটা ব্যবহার করে। এদের কাজ হচ্ছে উপসহকারী রসায়নবিদে তাদের বিভিন্ন টেম্পারেচার কন্ট্রোল করা, দেখা যাচ্ছে ইউরিয়া সার উৎপন্ন হচ্ছে, ওখানে উৎপাদন কিন্তু হতেই থাকবে, আপনাদের শুধু গিয়ে চেক করতে হবে, মেইনটেনেন্স করতে হবে যে আসলে ঠিক আছে কিনা, বা প্রোডাকশন রিঅ্যাকশন ঠিকমতো হচ্ছে কিনা, টেম্পারেচার মেইনটেইন হচ্ছে কিনা, এই আবার দেখাশোনা করা যে কোথাও কোনো দিকে কোনো লিকেজ আছে কিনা, এই আলটিমেটলি হচ্ছে পুরো ম্যানেজমেন্টটা দেখাশোনা করা। ওকে, তাহলে যেহেতু প্রোডাকশন দিনটা 24 ঘন্টা হয়, সেহেতু এদেরকে একটা শিফটিং ডিউটি করতে হয়। এই শিফটিং ডিউটিটা আসলে আমরা যদি পড়াশোনা করে থাকি, দেখা গেল যে পড়াশোনা করার সময় কেউ রাতে পড়াশোনা করে, কেউ দিনে পড়াশোনা করে, কিন্তু একটা জিনিস অভ্যস্ততার ব্যাপার। আপনি যদি অভ্যস্ত হয়ে যান যে আপনাকে 8 ঘন্টা
এখন ডিউটি করতে হচ্ছে, এক সপ্তাহ আপনাকে দিনে ডিউটি করতে হচ্ছে, সামনের সপ্তাহে আপনাকে রাত্রে ডিউটি করতে হচ্ছে। যেহেতু 24 ঘন্টা, 24 ঘন্টায় ওনাদের 3টা শিফট আছে। দেখা গেল যে হচ্ছে একটা 8 ঘন্টা, আরেকটা 8 ঘন্টা, আরেকটা 8 ঘন্টা। আপনাকে এই 3টে 8 ঘন্টার মধ্যে যে কোনো একটা 8 ঘন্টার মধ্যে অফিস করতে হবে। অফিস টাইম হচ্ছে 3 8 ঘন্টা। এই একটা গেল শুধুমাত্র অসুবিধা। সুবিধা দেখেন কোথায় কোথায় সুবিধা আছে, আমরা একটু সুবিধাগুলো নিয়ে আলোচনা করি। যেহেতু আমরা প্রিপারেশন নিব এই বিসিআইসি এর উপসহকারী রসায়নবিদের জন্য, আমরা একটু তাহলে এর সুবিধাগুলো দেখি। এই পোস্টটা হচ্ছে 10ম গ্রেডের, সেহেতু এর স্যালারি নিয়ে একটু আলোচনা করি। 10ম গ্রেডের স্যালারি বেসিক স্কেল হচ্ছে কত? 16,000 টাকা। তাহলে 16,000 এর সাথে আছে 60, যদি আপনার ঢাকার বাইরে হয় তাহলে 55% বেসিকের বাসা ভাড়া, তারপর হচ্ছে আপনাদের টিফিন ভাতা, যাতায়াত ভাতা, মোবাইল বিল, এগুলো আছে। এগুলা সহ 10 গ্রেডের, যেখানে অন্যান্য চাকরিজীবীরা কত পায়? 27,900 টাকা পায়। এই 27,900 টাকা পাচ্ছে যারা অন্যান্য সরকারি চাকরিজীবী আছে তারা। কিন্তু আমরা তো যারা এই পোস্টে যারা জয়েন করবে তাদের তো শিফটিং ডিউটি, তাদের তো কষ্ট বেশি। এই জন্য এদের আবার একটু সুবিধাও বেশি। কি সুবিধা? এদের জন্য লাঞ্চ অ্যালাউন্স থাকে। লাঞ্চ অ্যালাউন্সটা কি আসলে? লাঞ্চ অ্যালাউন্সটা হচ্ছে যে আপনি শিফটিং ডিউটি যখনই করেন না কেন, দেখা গেল যে আপনি মাসে 20টা শিফটিং ডিউটি করছেন, আপনার কিন্তু ডিউটি করতে হবে, রেগুলার ডিউটি হচ্ছে শিফটিং ডিউটির মধ্যে পড়তেছে। যখন আপনি শিফটিং ডিউটি করতেছেন তখন প্রতিটা ডিউটির জন্য আপনি 20 দিন যদি অফিস করে থাকেন তাহলে 20 দিন 400 টাকা করে পাবেন। এটা হচ্ছে আপনার আলাদা একটা হিসাব। 20 দিন যদি 400 টাকা করে পান তাহলে সেই 20 গুণন 400 গুণ হবে, হওয়ার পরে দেখা গেল যে এখানে আলাদাভাবে আরো 8,000 টাকা আপনার স্যালারি ঢুকলো। তাহলে অন্যান্য চাকরি থেকে আপনি কি সুবিধা পাচ্ছেন এখানে বেশি? এই যে লাঞ্চ অ্যালাউন্সটা, এটা যেখানে অন্য চাকরিতে খুব কম দেয়, মনে হয় কিছু ব্যাংকে, গভর্নমেন্ট ব্যাংক, কোথায় আর কয়েকটা চাকরিতে দেয়, সব চাকরিতে দেয় না। আমাদের এই যে বিসিআইসি তে এই একটা বেশি সুবিধা আছে যে এই স্যালারির ক্ষেত্রে আমাদের লাঞ্চ অ্যালাউন্সমেন্ট একটা হচ্ছে 400 টাকা পার ডে হিসাবে। এখন পার মান্থ হলে আপনি যদি 20 দিন অফিস করেন সে তখন হবে 8,000 টাকা আপনি এক্সট্রা পাচ্ছেন। এটা 10 গ্রেডের জন্য। প্লাস আপনাদের নাস্তার জন্য আরেকটা অ্যামাউন্ট দিবে, সেটা আছে নাস্তার জন্য 1,000 টাকা দেয়। এখন আপনি যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, কোম্পানি উৎপাদনমুখী ইন্ডাস্ট্রি, সেখানে আপনার একটা সেফটির ব্যাপার আছে, ডাস্ট সেফটি, ডাস্ট অ্যালাউন্সমেন্ট নামে আরেকটা অ্যালাউন্সমেন্ট আছে। ডাস্টটা কি আসলে? দেখা গেল যে আমরা যেখানে আপনার উৎপাদন হচ্ছে সেখানে ধুলাবালি বেশি, আপনি সুন্দর মাস্ক ব্যবহার করতে হবে, আপনার একটা কষ্ট হচ্ছে, সেজন্য এটা ডাস্ট অ্যালাউন্সমেন্ট নামে আরেকটা অ্যালাউন্স দেয়, সেটা হচ্ছে 1500 টাকা। তাহলে মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেল এই পর্যন্ত আমাদের পার মান্থ স্যালারি হয়ে যাচ্ছে সব মিলে 28,000 আর 8,000 হিসাব করলাম 35,000, 36,000, 37,000, 37,500 টাকা হয়ে যাচ্ছে। কত? 37,500 টাকা। আপনি কিন্তু 10 গ্রেডের চাকরি করতেছেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, 10 গ্রেডের অন্য জায়গায় চাকরি করলে যেখানে আপনারা বেতন পাবেন 27,900 টাকা, সেখানে আপনি সেম গ্রেডে চাকরি করে আপনি সেখানে বেতন পাবেন 37,500 টাকা। এটা একটা ভালো বেনিফিট না? কিন্তু কষ্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে শিফটিং ডিউটি। কিন্তু আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু আর এই শিফটিং ডিউটিটা কষ্ট মনে হবে না। ওকে, এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের মান্থলি সুবিধা। এখন ফিউচার কি, ফিউচার আছে কিনা, ফিউচার নিয়ে আমরা একটু আলোচনা করি। ফিউচারের মধ্যে অবশ্যই এর মধ্যে প্রভিডেন্ট ফান্ড আছে। প্রভিডেন্ট ফান্ড যেটা সরকারি নিয়ম অনুসারে যে প্রভিডেন্ট ফান্ড সবাই পায়, সেই প্রভিডেন্ট ফান্ড আছে। প্লাস এর মধ্যে পেনশন আছে, এটা কিন্তু পেনশনেবল। যদিও কর্পোরেশন হলেও এর মধ্যে পেনশন আছে। আরেকটা বড় সুবিধা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে আপনাদের সবাই তো বিয়ে শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, বিসিআইসি আন্ডারে কিন্তু অনেকগুলা কলেজ আছে, স্কুল আছে। দেখা গেল ঢাকার মধ্যে আছে বিসিআইসি আন্ডারে কলেজ, নোয়াখালীর মধ্যে, নরসিংদীর মধ্যে, জয়পুরহাটেও আছে, অনেকগুলো আছে। এখন আপনারা যখন ছেলে মেয়ে হবে
তখন আপনাদের ছেলে মেয়েদের আপনারা ওইখানে কোটায় ভর্তি করে পড়াশোনা করাতে পারবেন। এখানে তাদের জন্য যারা বিসিআইসি তে জব করে তাদের জন্য একটা আলাদা কোটা থাকে। এখন অনেকে বলতে পারে এতে আবাসিক সুবিধা আছে কিনা। আবাসিক সুবিধাও কিন্তু একটা বড় সুবিধা। এখন আবাসিক সুবিধা অবশ্যই আছে। যদি আপনি আবাসিক সুবিধা গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার এই যে এই বেতন স্কেল যেটা আছে সেখান থেকে 60 বেসিকের 16,000 এর 55% আপনি যেখানে থাকেন না কেন আবাসিক এটা কেটে নিবে। তো আবাসিক সুবিধাও আছে, যারা দূরে থাকে তারা কাছে থাকতে পারে। কিন্তু দেখা যায় কি নরমালি যেহেতু ঢাকার বাইরে তো বাসা ভাড়া এমনিতেই কম। ঢাকার বাইরে আপনার বেসিক থেকে যত টাকা কাটে আপনি ওই টাকায় বাইরে আরো ভালো মানের বাসা ভাড়া থাকতে পারবেন। সেজন্য আপনি সব সুবিধা আছে, আপনি চাইলে নিতে পারবেন বাসা ভাড়ার ক্ষেত্রে, আবাসিকের ক্ষেত্রে। কিন্তু অন্যান্য সুবিধা কিন্তু যথেষ্ট ভালো। এখন আমরা এটা নিয়ে আলোচনা করলাম সুযোগ সুবিধা। উপসর্গের রসায়নবিদ পরীক্ষা কিরকম নিয়েছিল গত বছর, এমসিকিউ নিয়েছিল বাংলা ভার্সনে, রসায়ন নিয়েছিল 50 মার্ক, নন ডিপার্টমেন্টাল নিয়েছিল 20 মার্ক। নন ডিপার্টমেন্টাল মধ্যে ছিল হচ্ছে বাংলা, ইংরেজি এবং জিকে, আর বিসিআইসি সম্পর্কিত কোশ্চেন ছিল 3টা। এখন আপনারা বিসিআইসি সম্পর্কে যে 3টা কোশ্চেন ছিল সেই 3টা কোশ্চেন কোথায় পাবেন? আপনারা যারা আমার ক্যাম্প 5 বইটি নিয়েছেন আপনারা বিসি, আমি আপনাদেরকে দেখাই, এই যে আমার যে ক্যাম্প 5 বইটা, এই বইটার 5 নাম্বার পেজে দেখবেন আমি কিন্তু এখানে সুন্দর মতো করে লিখে দিয়েছি বিসিআইসি কোন পোস্টে পরীক্ষা নেয়, কি টাইপের পরীক্ষা হয়, এবং বিসিআইসি পরিস্থিতি, এদের ভীষণ মিশন, এদের কৌশল, এরা কোথায় কোথায় কি কাজ করছে, কি কাজ করার ইচ্ছা আছে, এগুলো সব এটার মধ্যে দেওয়া আছে। সো আপনারা যদি এই বইটা যারা নিয়ে আসেন তারা যদি বিসিআইসি পিলির জন্য এই 1 পেজ 2 পেজও পড়েন তারপরও কিন্তু এখান থেকে মোটামুটি 2-3 মার্ক কম পেয়েই যাবেন। এরপর তাহলে আমরা আসি আমাদের এই যে কোর্স নিয়ে আমাদের আলোচনা করলাম, এই কোর্সের ভিতরে আমাদের কি কি থাকতেছে, পরীক্ষা পদ্ধতি এটা আমরা আলোচনা করলাম। কোর্সের ভিতরে থাকতেছে 12টা ক্লাস, তার মধ্যে 12টা টপিকস ভিত্তিক হ্যান্ড নোট সরবরাহ করা হবে, প্লাস 5টা মডেল টেস্ট নেওয়া হবে, ভাইবা পর্যন্ত কি করা হবে, হেল্প করা হবে, সহায়তা করা হবে। এই সবগুলা প্যাকেজ মিলে আমাদের আমি এই কোর্স ফিটা আমরা রাখছি 899 টাকা। কিন্তু 899 টাকা হচ্ছে যারা পরে ভর্তি হবে তাদের জন্য। যারা অনেকে অলরেডি ভর্তি হয়ে গেছে, 10-12 জনের মতো ভর্তি হয়ে গেছে, আরো ভর্তির জন্য বলছে যে আজকে ক্লাসের পর হয়তো ভর্তি হবে, আমি তাদের জন্য এই কোর্স ফিটা ডিসকাউন্ট মূল্য করে মাত্র 499 টাকা রাখছি, মাত্র 499 টাকা। তাহলে দেখেন 499 টাকা কিন্তু আপনাকে এর জন্য আলাদা এমসিকিউ বই পড়ারও দরকার হচ্ছে না। আবার আপনি যখন এমসিকিউ পড়বেন, আমি যখন আপনাকে হ্যান্ড নোটগুলো সরবরাহ করব, হ্যান্ড নোটের মধ্যে কিন্তু আপনার এই পরীক্ষা যদি কখনো রিটেন হয়ে যায় সেক্ষেত্রে রিটেনের জন্য কিন্তু আপনি এখান থেকে সহায়তা পেয়ে যাচ্ছেন। সেজন্য আপনি কেমিস্ট্রি পড়বেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আমি কেমিস্ট্রি পড়বো। এখন যদি কেমিস্ট্রি পড়ে থাকি তাহলে আমাকে কেমিস্ট্রি এমসিকিউ প্রিপারেশন নিতে হবে, সিকিউ প্রিপারেশন নিতে হবে, প্লাস বাংলা, ইংরেজি, জিকে, বিসিআইসি নিয়েও প্রিপারেশন নিতে হবে। যাই হোক, এই ছিল আজকে আমাদের আলোচনা, দিক নির্দেশনা। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা হচ্ছে কমেন্টে করতে পারেন, আমি এখন কমেন্ট বক্সটা ওপেন করব, ঠিক আছে? হ্যাঁ, একজন বলছে যে রিসার্কুলারের এখনো কি সময় আছে কিনা। না, এখনো রিসার্কুলারের সময় নেই। রিসার্কুলার এটা প্রথমে একবার সার্কুলার দিছিল, সার্কুলার দেওয়ার পরেই তারা আরেকবার রিসার্কুলার দিয়ে দিছে। প্রথমে তাদের ডেট ছিল হচ্ছে 31/8/2024 পর্যন্ত, কিন্তু তারা এই সার্কুলার ডেটটা পরে আরো 15 দিন বৃদ্ধি করছিল, 15 দিন বৃদ্ধি করে শুধুমাত্র ডেটে বৃদ্ধি করছিল। এখন রিসার্কুলার দিবে কিনা এই ব্যাপারে কোনো আসলে বলা মুশকিল। দেশের পরিস্থিতি আপনারা সবাই দেখতেছেন যে আসলে দেশের পরিস্থিতি কেমন, এটা ডিপেন্ড করতেছে দেশের পরিস্থিতি, এবং যেহেতু বয়স বৃদ্ধি করলো, 32 বছর করলো, হয়তোবা করতেও পারে।
আসলে এটা ডিপেন্ড করতেছে কর্তৃপক্ষের উপর। কর্তৃপক্ষ যদি ইচ্ছা করে তাহলে বাড়াইতে পারে, যদি ইচ্ছা না করে সেক্ষেত্রে না বাড়াইতে পারে, এখানে কারো কোনো হাত নেই। পরের কোশ্চেনটা আমি নেই। পরের কোশ্চেনে কি বলছে, দশ গ্রেডের জন্য কোনো বই আছে কিনা? না, আসলে 10 গ্রেডের জন্য আলাদা করে কোনো বই নেই। আমাদের যে শীটগুলো আছে সেই শীটগুলো আমি যে শীটগুলো তৈরি করতেছি এটাই প্রথম তৈরি করতেছি। এরপরে তারপরও আপনারা বাজারে খোঁজ নিতে পারেন আছে কিনা, সেটা তো আপনারাও লাইব্রেরিতে গেলে বুঝতে পারবেন যে আছে কিনা। এটা আপনাদের নিজেদের ব্যাপার, আমি এই ব্যাপারে কিছু বলতে পারতেছি না, তবে আমার জানা মতে নেই। আর একজন বলছেন, মহসিন আলী ভাই বলছেন, ভাই রিটেন হলে কি কোশ্চেন ইংরেজিতে হবে? না না ভাইয়া, রিটেন হলে কোশ্চেন ইংরেজিতে হওয়ার পসিবিলিটি কম, আসলে বলা মুশকিল, তবে পসিবিলিটি কম। রিটেন হলে কোশ্চেনটা বাংলা প্যাটার্নই হওয়ার সম্ভাবনা আছে। এখন যদি ইংরেজি হয়ে যায় তাহলে ব্যাড লাক, ভাগ্য খারাপ, এই তাছাড়া কিছু করার নেই। তবে আপনাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। আপনি যদি আমার ক্যাম্পফায়ার বইটা পড়েন তাহলে আপনি ইংরেজিতেও পারতেছেন, বাংলা রিটেন পারবেন, বাংলা এমসিকিউ। তো রিটেন আর এমসিকিউর জন্য আমি তো যেটা হ্যান্ড নোট সরবরাহ করবো সেখানেই হয়ে যাচ্ছে। আরেকজন ভাই বলছেন, প্রমোশন কেমন নন ডিপার্টমেন্টাল ক্লাসে? প্রমোশন কেমন, আমরা একটু প্রমোশন নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এটা আমার বলা উচিত ছিল, যদিও স্কিপ হয়ে গেছে। এখন প্রমোশন কিরকম এই পোস্টের জন্য? না, এক্ষেত্রে প্রমোশন অনেকটাই স্মুথ, যেহেতু পোস্ট অনেক বেশি এবং হচ্ছে এদের বিভিন্ন জায়গায় সেক্টর আছে, বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন শহরে আছে, এদের ইন্ডাস্ট্রি আছে, সেহেতু এদের প্রমোশনটাও স্মুথ। নরমালি উপসহকারী রসায়নবিদ থেকে 6 ইয়ারে, এটা হচ্ছে গভর্নমেন্ট রুলস, 6 বছরের আগে কেউ কোনো প্রমোশন পায় না। যদি 6 বছর হয়, 6 বছর পরেই আপনি একটা প্রমোশন পেয়ে যাবেন। প্রমোশন পেয়ে সহকারী রসায়নবিদ হবেন। 6 ইয়ার পার হলেই আপনি সহকারী রসায়নবিদ হবেন। সহকারী রসায়নবিদ, সহকারী রসায়নবিদ আবার 9 গ্রেডের। এর পরের পোস্টটা কি আছে? এর পরের পোস্ট সহকারী রসায়নবিদের পরেই হচ্ছে রসায়নবিদ, সেটাও একটা প্রমোশন আছে। পরের প্রমোশনটা মনে হয় 4 বছর পরে, তারপরে আরেকটা প্রমোশন আছে, সেটাও 3 বছর অথবা 4 বছর পরে। এটা এক এক জায়গায় এক এক রকম হয়। বিসিআইসি যে বিভিন্ন বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আবার এক একটার ক্ষেত্রে আবার একজনের অর্গানোগ্রাম তো এক এক রকম, এটা অর্গানোগ্রাম অনুসারে হয়। তবে প্রমোশন স্মুথ, আপনাকে আজকে নরসিংদীতে দিল, কালকে আপনাকে চট্টগ্রামে দিতে পারে, পরশুদিন আপনাকে পাবনা দিতে পারে, এরা পাঠাইতে পারে। এক্ষেত্রে যেহেতু আপনার যখন প্রমোশন আপনি চাবেন, সেখন তখন আপনাকে কি করবে, এই প্রমোশন দিয়ে উপরে পোস্টে নিয়ে দিবে, তখন আপনাকে এখান থেকে আমাকে ট্রান্সফারও করে দিতে পারে। এই আরেকটা কথা কোশ্চেন বলছে ভাই, নন ডিপার্টমেন্টাল ক্লাসে কোন কোন টপিকস কভার করার চেষ্টা করবেন? আসলে ভাই নন ডিপার্টমেন্টাল ক্লাসে কোন টপিকস বলা তো মুশকিল জিনিস। এখানে তো আমাদের কোশ্চেন তো অনেক, হিউজ কোশ্চেন, বাংলা, ইংরেজি, জিকে, বিসিআইসি। তবে দুইটা ক্লাসে তো আর সব কভার করা সম্ভব না, এগুলো তো আপনাদের নিজেরও পড়াশোনা করতে হবে। আপনারা নিজেরা যদি পড়াশোনা করে যত আগাই থাকবেন, কারণ এটা যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ, আপনি যত কম্পিটিশন করে আগাই থাকতে পারবেন তত আপনার জন্য ভালো। এই আমি তো জাস্ট আপনাদের দিক নির্দেশনা দিতে পারবো যে এদিক দিয়ে গেলে এভাবে হয়, এদিক দিয়ে গেলে এভাবে হয়, এইভাবে কোশ্চেন হয়, এটাই, এর বেশি কিছু না। ওকে, হ্যাঁ, আমার পোস্টটি করলে কি আসলে উপসর্গের রসায়নবিদের প্রিপারেশন ফুল কমপ্লিট হবে কিনা? অবশ্যই ভাইয়া, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি আপনাকে 3 বার অবশ্যই বলতেছি যে আমার এই কোর্সটা করলে উপসর্গের রসায়নবিদের জন্য ফুল প্রিপারেশন হবে কিনা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই হবে। আমার কাছে যদি কোনো নতুন ইনফরমেশন আছে আমি সাথে সাথেই আমি আমার যে স্টুডেন্টরা আছে তাদেরকে এটা সাপ্লাই দিয়ে দিব যে এবারের পরীক্ষা এরকম হচ্ছে, বা পিলি হতে পারে বা রিটেন হতে পারে। যদি পরীক্ষার ডেট দিয়ে দেয় সাথে সাথে কিন্তু একটা আন্দাজ পাওয়া যায় যে কারা প্রশ্ন করতেছে এবং প্রশ্ন তাদের ধরন কিরকম হতে পারে। আরেকটা জিনিসও আমি বলে দিই, কোন কোন টপিক থেকে কোশ্চেন হয় সেই জিনিসটাও কিন্তু বোঝা যায়, কারা কোশ্চেন করে সেটা যদি আপনি জানতে পারেন। দেখা গেল এই পরীক্ষার কোশ্চেনটা করতেছে হচ্ছে বুয়েট, তাহলে
বুয়েট যেই কোশ্চেন প্যাটার্নগুলো করে সেই প্যাটার্নগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু এখান থেকে অনেকগুলো কোশ্চেন হুবহু কমন পাওয়া যাবে না, টপিকস কোশ্চেন পাওয়া যেতে পারে। টপিক যদি আপনি পান তাহলে কিন্তু আপনি ইজিলি ভাবে সেটা সলভ করে দিতে পারবেন। এই আর অবশ্যই আমি এটা করব যে ফুল প্রিপারেশন যেন আমি করাই দিতে পারি। এটা আপনাদের প্রতি আমার ওয়াদা, আপনারা ধরে রাখতে পারেন। আপনার ক্লাস কি রেগুলার হবে? না ভাই, আমার ক্লাস রেগুলার হবে না। আমি আজকে ফ্রি ক্লাস করাচ্ছি, এরপরে হয়তোবা যদি সময় পাই আরেকটা ফ্রি ক্লাস করাবো, নাও করাতে পারি। আমি ক্লাস শুরু করব, আপনারা হয়তোবা গ্রুপে পোস্ট দেখছেন ক্লাস, আমি যেগুলো আমার প্রাইভেট গ্রুপে ক্লাস নিব সেগুলো 4 ডিসেম্বর থেকে ক্লাস নিব, এবং আমি একটা রুটিন তৈরি করে দিব। সেই রুটিন অনুসারে আমি ক্লাসটা নিব, কারণ আপনাকে তো পড়ার সময় দিতে হবে। আমি আপনার ক্লাস নিলাম কিন্তু আপনি পড়ার সময় পাইলেন না, তাহলে তো হবে না। আমি আপনাকে ক্লাস নেওয়ার পরপরই সাথে আপনাকে আমি আমার যে হ্যান্ড নোটটা আছে সেটা সরবরাহ করে দিব, আপনাদের মেইলে পিডিএফ ফাইল পাঠিয়ে দিব, আপনারা সেটা থেকে প্রিন্ট করে নিয়ে আপনারা সেটা থেকে সুন্দর মতো প্রিপারেশন নিতে পারেন। আমি তারপরে একদিন সেটা পরীক্ষা নিব, তারপরে আরেকটা ক্লাস নিব, হয়তো এক সপ্তাহে একটা ক্লাস নিতে পারি অথবা 2টা ক্লাস, ডিপেন্ড করতেছে পরীক্ষা যদি পিছায় যায় সেক্ষেত্রে এক ধরনের আমরা চেষ্টা করব আগে নেওয়ার বা পরে নেওয়া, সেটা ডিপেন্ড করতেছে আমরা রুটিনটা তৈরি করার পরে। আরেকজন বলছেন যে এক্সাম কবে নাগাদ হতে পারে? আসলে এক্সাম কবে নাগাদ হতে পারে এটা বলা মুশকিল, কিন্তু যদি রিসার্কুলার না দেয় এক্ষেত্রে একটা জিনিস ধরে রাখতে পারেন, যদি রিসার্কুলার না দেয় সেক্ষেত্রে এক্সামটা ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারিতে, সর্বোচ্চ হলে ফেব্রুয়ারি, এরপরে পেছানোর কথা না, যদি রিসার্কুলার না দেয়। আর যদি রিসার্কুলার দেয় তাহলে তো আলাদা ব্যাপার, কিন্তু যেহেতু একবার আপনারা করছে, একবার ডেট বাড়াইছে, সেক্ষেত্রে দেওয়ার সম্ভাবনা একটু কম, আমরা ধরে নিতে পারি 60-40। ট্রান্সফার কেমন হয়? আরেকজন বলছে প্রমোশন কেমন হয়? ভাইবা বোর্ডে কিভাবে কোশ্চেন হয়? হ্যাঁ ভাইয়া, ভাইবা বোর্ডে কি রকম কোশ্চেন হয় সেটা প্রতি বছর কি নিয়মে হবে বলে দেয় না। না 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 ভাইয়া, প্রতি বছর কি নিয়মে কোশ্চেন হবে এটা বলে দেয় না, তবে আমরা একটা আন্দাজ করতে পারি যে এমসিকিউ হতে পারে বা পিলি হতে পারে। আর ভাইবা বোর্ডে কি ধরনের কোশ্চেন হয় সেটা আমরা এখন না জানি, আগে ক্লাস শেষ করি। আমরা যদি ক্লাস করি তাহলে অবশ্যই তো সেটা জানতেই পারবো ভাইবা বোর্ডে কি রকম কোশ্চেন হয়। তারপর আমি একটা বলে দিচ্ছি, ভাইবা বোর্ডে নরমালি কোন স্যার থাকতেছে সেটার উপর ডিপেন্ড করে। গত বছর ভাইবা বোর্ডে ছিল হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল কেমিস্ট্রির একজন স্যার ছিলেন। তো উনি যে কোশ্চেনগুলো করছে সবগুলো কোশ্চেন হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি রিলেটেড কোশ্চেন করছে, অবশ্যই তাই করবে। এখন ডিপেন্ড করতেছে ভাইবা বোর্ডে কোন স্যার থাকতেছে। এখন ভাইবা বোর্ডে যদি অর্গানিক কেমিস্ট্রি স্যার থাকে তখন কি হবে? তখন অবশ্যই অর্গানিক কেমিস্ট্রি, যারা অর্গানিক কেমিস্ট্রি পড়াশোনা করছে তাদের অর্গানিক কেমিস্ট্রি দিয়ে কোশ্চেন করবে। যদি ইনঅর্গানিক কেমিস্ট্রি স্যার থাকে তখন কি ইনঅর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন করতে পারে। আসলে এটা আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার, আপনি কখনোই আগে থেকে বলতে পারবেন না যে আপনার আসলে ভাইবা বোর্ডে কি কোশ্চেন করবে। ওকে, প্রতি বছর কি সার্কুলার হয়? আসলে ভাই প্রতি বছর সার্কুলার হয় বলাটা ঠিক হবে না, দেখা যায় এক বছর পর এক বছর হয়, যদি এদের পোস্ট ফাঁকা হয় তখন আর কি হয়। কিন্তু গত কয়েক বছর 5-10 বছর থেকে দেখা যাচ্ছে যে এক বছর পর পর দিচ্ছে। দেখা গেল যে হচ্ছে 22-এ সার্কুলার দিছে, সেটার নিয়োগ 23-এ করে ফেলছে, 24-এ সার্কুলার দিছে, এটার নিয়োগ 25-এ করাবে। সার্কুলারটা এক বছরে দিচ্ছে, নিয়োগটা আরেক বছরে করছে। রিটেনে পিলি মার্কস কেমন লাগে ভাইবার জন্য? আচ্ছা, এই ব্যাপারটা আসলে ডিপেন্ড করে যে রিটেনের ক্ষেত্রে পিলি মার্কসটা কিরকম হতে পারে, তাই না? আসলে রিটেন তো পরীক্ষা হয় না, তাহলে রিটেনের জন্য পিলি মার্ক লাগবে কেন? যদি রিটেন হয় তাহলে 1 মার্ক, যদি পিলি হয় তাহলে 1 মার্ক। কিন্তু এটা তো আমরা এখন বলতে পারবো না, পরীক্ষা হওয়ার পরে পরীক্ষার কোশ্চেনের উপর ডিপেন্ড করে। ওনারা হচ্ছে পোস্ট হচ্ছে আমাদের কতজন আছে? পোস্ট 29টা, তাহলে ওনারা 29টা পোস্টের জন্য টেকাবে কতজন? এখন 29টা পোস্টের জন্য যদি আমি ধরি পোস্ট বাড়ে নাই, 29টা পোস্টে রাখছে, সেক্ষেত্রে কি হবে? 29টা পোস্টের জন্য ওনারা 29-এর 5 গুণ করে টেকাবে ভাইবার জন্য। তাহলে 29 ধরলাম 30, 145 জন হচ্ছে 145 জন, তাহলে ওনারা 145 জনকে ভাইবার জন্য রাখবে। এখন 145 নাম্বার যে রোলটা থাকে সেই রোলটা যে সেম নাম্বার থাকবে, ওই সেম নাম্বার যদি 10 জনও হয় তাহলে বাকি 10 জনকেও ভাইবার জন্য রাখবে। আসলে নিয়মটা হচ্ছে এটাই।
আসলে আমিও তো এগুলা নিয়ে একটু আলোচনা করছি অথবা একটু জড়িত ছিলাম মাঝে মাঝে, সেজন্য আসলে এই ব্যাপারগুলো আমি জানি। এজন্য বলতেছি যে 145 জন নেবে, 145 জন হচ্ছে টেকাবে, কিন্তু দেখা গেল ওনাদের প্রতিটা টেকনিক্যাল কমিটি মিটিং হয়, ডিপিসি মিটিং হয়, যে যারা এনিএফ কমিটিতে থাকে তাদের যে মিটিং গুলো হয়, এক মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয় যে ওনারা কতজন কে চাকরি দিবে। দেখা গেল এখানে পোস্ট বেড়ে গেল, পোস্ট বেড়ে হয়ে গেল কতজন, পোস্ট বেড়ে ওনারা ইন্টারনাল ভাবে নিল, বললো যে 40 জন হবে। তাহলে যদি 40 জন নেয় তাহলে 40 জনের জন্য ওরা কতজনকে ভাইবাই রাখবে, 40 জনের জন্য ওরা এর 5 গুণ করে 40 গুণ 5 তখন 200 জনকে ভাইবাই রাখবে। এখন 200 জনকে ভাইবাই রাখার জন্য তারা কি 200 সিরিয়াল ওয়াইজ নাম্বার কতজন করে পাইছে এভাবে তারা হিসাব করবে। এখন নরমালি পরীক্ষার ক্ষেত্রে, এই বিসিআইসি পরীক্ষার ক্ষেত্রে গত বছর আমি কয়েকজনের সাথে কথা বলে যেটা জানতে পারছি, গত বছর এই 70-এর মধ্যে যারা 50 থেকে 55 পাইছে প্রিলিতে তাদের ভাইবার জন্য রাখছে, আর চাকরি হইছে যারা 60-এর মতো পাইছে, 58-60 পাইছে তাদের চাকরি হয়ে গেছে কনফার্ম। কারণ গতবার কোশ্চেনটা একটু ইজি ছিল, আমি দুইটা কোশ্চেন বলি হয়তো আপনারা ইজিলি ভাবে জানতে পারবেন। একটা কোশ্চেন ছিল যে মেঘ কৃত্রিম বৃষ্টির জন্য কোনটি দায়ী, কৃত্রিম বৃষ্টির জন্য কোনটি দায়ী, এরকম একটা কোশ্চেন ছিল। আর একটা ছিল যে 8 গ্রাম অক্সিজেনের জন্য 8 গ্রাম অক্সিজেনের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কি হবে। আর একটা ম্যাথ ছিল ওই যে আমরা যে ম্যাথগুলো করছিলাম না, W=ZIT, এই টাইপের ম্যাথ। সো কোশ্চেন আহামরি যে কঠিন হয় এমনটাও না, যেহেতু বাংলা ভার্সন হয় কোশ্চেন মিডিয়াম টাইপের, সবারই পারার মতো। ওকে, আর একজন ভাই বলছেন, মহসিন ভাই বলছেন, ভাই আপনি শুধু কেমিস্ট্রি ভালো করে শেষ করে দেন, অন্য সাবজেক্টগুলো আমরা নিজেরাই পড়ে নেব। হ্যাঁ, তা তো অবশ্যই, আপনাদের তো নিজেই পড়তে হবে, সবই আপনাকে নিজেই পড়তে হবে, আমি শুধু আপনাদেরকে দিক নির্দেশনা দিব। কেমিস্ট্রি তো অবশ্যই দিবই, কেমিস্ট্রি দিব সাথে, তবে কেমিস্ট্রিটা মেইন তো কেমিস্ট্রি 50 যদি আপনি ভালো করতে পারেন তাহলে 20 তো যে 20 কোশ্চেনগুলো থাকে সেগুলো একটু ইজি টাইপের থাকে। যেমন প্রিভিয়াস আপনি যদি বিসিএস কোশ্চেন পড়েন, প্রিভিয়াস বিসিএস কোশ্চেন থেকে আপনি 10-12টা পেয়ে যাবেন। বাকি বিসিআইসি সম্পর্কে, যে বিসিআইসি নিজেদের সম্পর্কে যে কোশ্চেন 3টা থাকে সেই 3টা যদি একটু যে সাইড বাই পেজটা পড়েন এখান থেকে আপনি 3টা পেয়ে যাচ্ছেন। বাকি থাকতেছে আর কয়টা, এই 5-6টা কোশ্চেন আপনাকে একটু রিসেন্ট থেকে পড়ে নিতে হবে। এই আর একজন বলছে, ভাই বিসিআইসি তে উইকলি কতদিন ডিউটি করতে হয়? না ভাইয়া, উইকলি ডিউটি না, এখানে হচ্ছে আপনার ডিউটি করার নিয়মটা হচ্ছে আপনাকে 7 দিন হিসাব করতে হবে অথবা আপনাকে 6 দিন হিসাব করতে হবে। এগুলো ইন্ডাস্ট্রি তো, যে আপনার যে বেতনটা বেশি হচ্ছে এজন্য আপনাকে নরমালি অফিশিয়াল ডিউটি হচ্ছে আপনার 5 দিন। ঠিক আছে, অফিসে সপ্তাহে 5 দিন, এই 5 দিনের মধ্যে আপনাকে হয় দিনে করতে হবে, আপনি যদি এক সপ্তাহ দিনে করেন পরের সপ্তাহে আপনাকে রাতে করতে হবে, এটা বাধ্যতামূলক। এটা হচ্ছে আপনার এই যে উপসহকারী রসায়নবিদ থেকে শুরু করে জিএম পর্যন্ত, ওখানকার জিএমও হচ্ছে আপনার এই নিয়ম ফলো করে চলে। সো এখানে ডিউটির ব্যাপারে তবে 5 দিন আপনাকে করতে হবে। আপনি যদি এক্সট্রা ভাবে শুক্রবার শনিবারের জন্য যদি আলাদা ডিউটি করেন সেজন্য হচ্ছে আপনি আলাদা একটা পেমেন্ট পাবেন। তবে এনাদের এই সিস্টেমটাও আছে, এক্ষেত্রে একটা আরেকটা সুবিধা আবার অসুবিধা, অনেকে আবার চায় যে একটু রিল্যাক্সে থাকার জন্য, সেক্ষেত্রে আবার এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। অবশ্য এটা আপনার বাধ্যতামূলক না, আপনাকে যে বাধ্য হয়ে করতে হবে এমনটা না। আপনি যদি শুক্র শনিবার যদি ডিউটি করেন সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না, করলে পাবেন না এই, তবে 5 দিন আপনাকে করতে হবে, 5 দিন 8 ঘন্টা করে। আরেকজন ভাই বলছেন বিএসসি অনার্স করে অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ 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 ভাইয়া, বিএসসি করার পরেই অ্যাপ্লাই করা যায়। এটা হচ্ছে বিএসসি অনার্স 4 বছরের কোর্স করার পরে অ্যাপ্লাই করা যাবে। আর যদি কেউ 3 বছরের কোর্স করে থাকে, যেমন হচ্ছে ডিগ্রি করছে 3 বছরের, সেক্ষেত্রে ডিগ্রি করার পরে তাকে মাস্টার্স করতে হবে। মাস্টার্স করলে তার তখন সেটা 4 বছরের সমমান হবে। ওকে, ক্যালকুলেটর ব্যবহার করা যায় কিনা? না ভাইয়া, ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। হ্যাঁ, নেগেটিভ মার্কিং আছে কিনা? হ্যাঁ, নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, 0.25 করে নেগেটিভ মার্কিং ছিল।
এখন এবছর কি করবে সেটা বলা মুশকিল। এই আর কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে করতে পারেন, আমি কমেন্ট শেষ করে আজকের ক্লাস শেষ করে দিব। ওকে, তাহলে আর কোনো কোশ্চেন নেই? কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আমরা, আর আপনারা যারা ভর্তি হন নাই অবশ্যই ভর্তি হতে চাইছিলেন এর মধ্যে ভর্তি হবেন, তারা অবশ্যই ভর্তি হয়ে নেবেন। ভর্তি হওয়ার জন্য আপনাদের আমি একটা নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারের মধ্যে আপনাদের এই নাম্বারে আপনারা বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে সেন্ড মানি করতে পারবেন। 499 টাকা সেন্ড মানি করলেই আপনারা কোর্সে ভর্তি হয়ে যাবেন। আমি আপনাদের গ্রুপে ইনক্লুড করে দিব, তারপরে আপনারা সেখান থেকে বাকি ক্লাসগুলো করতে পারবেন। আমি সবার ইমেল নিয়ে নিব, তারপরে সেখান থেকে আমি মেইল দিয়ে আপনাদের আমি যে লেকচার শিটগুলো, হ্যান্ড নোটগুলো সরবরাহ করা দরকার সেগুলো সরবরাহ করে দিব। ঠিক আছে, তাহলে আজকে আমি আবারও সবাইকে সালাম আসসালামু আলাইকুম দিয়ে শেষ করব। আসসালামু আলাইকুম।